তখন আমার দায়িত্ব হলো অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে ফল ইন করানো, কারণ অষ্টম বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছিল আমার নেতৃত্বে। আপনাদের মনে অনেকে সন্দেহ থাকতে পারে, এই জন্য আজকে এসিআর এর কপিগুলি নিয়ে আসছি। জিয়াউর রহমান লিখছে, দিস অফিসার প্লেড দ্য মেইন পার্ট which enabled 8th Battalion East Bengal Regiment to revolt on the crucial night of 25-26 March. এটা হলো জিয়াউর রহমানের লেখা। এটার নিচে লেখা হলো, জেনারেল শফিউল্লাহ, আর্মি চিফ, I concur with the report of the initiating officer. অর্থাৎ আমি ইনিশিয়েটিং অফিসার রিপোর্টের সাথে একমত। তাহলে বিদ্রোহ জিয়াউর রহমানের নেতৃত্বেই, কিন্তু বিদ্রোহটা করেছিলাম আমি। তারপরে হলো স্বাধীনতা। পরের বছরের এসিএল লেখে জেনারেল শওকত, মীর শওকত আলী। মীর শওকত আলী লেখে, দিস অফিসার উইল বি অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ আর্মি প্রপারলি গাইডেড। তারপরে শব্দটা লেখা আছে, দিস অফিসার in fact was the first person to inform General Ziaur Rahman regarding declaration of independence. স্বাধীনতা ঘোষণার জন্য জিয়াউর রহমান সাহেবকে আমি উদ্বুদ্ধ করি এবং নিয়ে যাই। এটি এসিআরে, এটা লিখিত রিপোর্ট, এটা আমার নিজের বক্তব্য না। অনেকের এখন খারাপ লাগবে। এটা হলো অরিজিনাল রিপোর্ট, এই পাশেরটা অরিজিনাল রিপোর্ট। এসিআর এর কপিগুলি আমি আর্মি হেডকোয়ার্টার রাখি নাই, কারণ আমি জানি পরবর্তী পর্যায়ে এগুলি ডেস্ট্রয় করে দেবে। এটা হলো জিয়াউর রহমানের হাতে টাইপ করা লেখা এবং সাইন করা, এবং আমাকে ইয়াং অফিসার হিসেবে গ্রেডিং করা হয়েছিল আউটস্ট্যান্ডিং, অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ আর্মি। আমি জানি না বাংলাদেশ আর্মি তার কারণ বাংলাদেশ আর্মির অ্যাসেট হিসেবে নিয়েছে কিনা। এগুলি কপি আছে, আমি দিয়েছি, আপনারা সার্কুলেট করবেন, নেবেন। তারপরে আমরা একত্রিত হলাম সেন্টারে। সেন্টারে খোলা জায়গা ছিল সিডিএ মার্কেটে, ওখানে একত্রিত হলাম। উঁচু কোনো জায়গা ছিল না। জিয়াউর রহমানকে দাঁড়ানো হলো একটা ড্রাম্পের উপরে, তেলের ড্রাম্পের উপরে। জিয়াউর রহমান আমার ডান হাতটা ধরলেন, ওনার ডান হাতে বললেন যে, না, ফ্রম নাও অনওয়ার্ড উই রিভোল্ট। দুজনের উপরে হাত। বিদ্রোহ করলাম। বিদ্রোহ করে চিন্তা করলাম এখন কি করা যায়। বর্তমান পজিশনে যদি থাকি তাহলে আমাদেরকে সকালে F-86 এসে ডেস্ট্রয় করে দেবে, আমাদের অস্তিত্ব থাকবে না। এবং ক্যান্টনমেন্টে তখন 3টা ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কের মুখোমুখি করা এই অষ্টম বেঙ্গল রেজিমেন্টের কোনো শক্তি ছিল না, কারণ অষ্টম বেঙ্গল রেজিমেন্টে মেশিন গানও ছিল না। কারণ আমরা তো ট্রেনিং নিয়ে খারিয়া ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের কাছে ভারী গোলা বারুদ ছিল না, শুধু 303 রাইফেল ছিল আর 2-1টা LMG ছিল, কারিগরও তেমন ছিল না। সুতরাং সব দিক দিয়ে আমরা দুর্বল ছিলাম, এবং 3 ভাগের 1 ভাগ সৈন্য ছুটিতে ছিল, পুরো ব্যাটালিয়ন উপস্থিত ছিল না। চারিদিক থেকে আমরা একটা নাজুক অবস্থায় ছিলাম। তারপরও অষ্টম বেঙ্গল রেজিমেন্ট এবং প্রত্যেকটা সিপাহি যে বীরত্ব দেখিয়েছে, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কখনো রচিত হবে না। অষ্টম বেঙ্গল রেজিমেন্ট মিন্স ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ মিন্স অষ্টম বেঙ্গল রেজিমেন্ট। আমরা যদি বিদ্রোহ না করতাম সেদিন অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে, আমি বিদ্রোহ করলে তো হবে না, সাদেক সাহেব বিদ্রোহ করলে হবে না, তো ট্রুপসরা সবাইকে বিদ্রোহ করতে হবে। সুতরাং আমরা যদি সবাই মিলে সেদিন বিদ্রোহ না করতাম তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। কারণ প্রথমে আমি যেটা বলেছিলাম, শেখ মুজিব স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব তো গিয়ে শেরাটনে মুরগির রান আর ছাগলের গোস্ত খাচ্ছিল ইয়াহিয়া খানের সাথে। সে তো বাংলাদেশের স্বাধীনতার জন্য চায় নাই, সে তো গিয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানের। এবং যখন কথা ফেল হলো তখন কি বলল, যে আগামীকাল হরতাল। এগুলি তো রেকর্ড। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তিনি মুক্তিযুদ্ধ চায় নাই। মুক্তিযুদ্ধ যদি তিনি চাইতেন, প্রধান কমান্ডার রণভঙ্গ দিয়ে পলায় গেল, আর ওখানে সিপাহীরা থাকবে, এটা কি হয়? তিনি তো ছিলেন প্রধান সেনাপতি, তিনি তো ছিলেন সবাই নেতা, তিনি পলায় গেলেন আর আমাদেরকে মাঠে অরক্ষিত অবস্থায় রেখে গেলেন। এই সাদেক সাহেব এখানে উপস্থিত আছে। জিয়া সাহেব সকাল বেলায় পাশে একটা সরা ছিল, আমরা করলটা পাহাড়ে গেলাম। সরাতে গিয়ে সবাইকে বলা হলো অজু করে আসো।
অজু করে এসে সবাই শপথ বাক্য পাঠ করলো, বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করলো, এবং আমরা ট্রুপসদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করলাম। সাদেক সাহেবের নেতৃত্বে একটা প্লাটুন দিয়ে ওনাকে পাঠানো হলো সীতাকুণ্ডে। তখন তো আমাদের ট্রুপসের সংখ্যা লিমিটেড। সীতাকুণ্ডে পাঠানো হলো যে কুমিল্লার থেকে কেউ যদি আসে আপনি বাধা দান করবেন যতক্ষণ পারেন। মেজর শওকতের নেতৃত্বে একটা কোম্পানি পাঠানো হলো চট্টগ্রাম বন্দরে। মেজর হারুন আমাদের সাথে এসে যোগ দিল ইপিআর থেকে, তাকে দায়িত্ব দেওয়া হলো কোর্ট বিল্ডিং এ। লেফটেন্যান্ট শমশের মুবিনকে দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাতে। সবচেয়ে পিছনে এলাকা ছিল চকবাজার, চকবাজার দেওয়া হয়েছিল ক্যাপ্টেন খালিদুজ্জামানকে। এইভাবে আমরা 8ম বেঙ্গল রেজিমেন্টকে সমগ্র চট্টগ্রামে ছড়াই দিই। এখন আপনাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে, আপনারা ট্রুপসের সংখ্যা কম, অস্ত্র ছিল না, আপনারা একসাথে না থাকে তাহলে বিভিন্ন জায়গায় গেলেন কেন? আমরা বিভিন্ন জায়গায় এই জন্য গেলাম শত্রুরা যেন আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে না পারে। আমরা তো সমগ্র জায়গায়, যেখানে থাকা নয় ইস্ট বেঙ্গল, যেখানে থাকা ইস্ট বেঙ্গল, অর্থাৎ ইস্ট বেঙ্গল 200-300 লোক না, আমরা 1000 লোক। তখন শত্রুকে এটাই বোঝানোর জন্য যে আমরা সর্বত্র আছি। পরে উনি অবশ্য দুর্ভাগ্যবশত 2 দিন পরে বা 1 দিন পরে ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হলো। জানে যে বেঁচে গেছে, এটা আল্লাহর মেহেরবানি। উনি গাড়ি চালাইতে গেলেন, নতুন নতুন গাড়ি পাইছেন, ওখানে গাড়ি চালাইতে গেলেন, গাড়ি চালিয়ে পুরো হাত একদম এখান থেকে নিয়ে পুরাটা ভেঙে ফেলছিলেন। যাও পরে আসলেন, পরে আসার পর উনি জেড ফোর্সে কিছুদিনের জন্য ডিকিউ কাজ করলেন। আমি ব্রিগেড মেজর ছিলাম। পরে অফিসারের শর্টেজ ছিল, ওনাকে ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো। আমি এগুলি শর্টকাটে বলার উদ্দেশ্য হলো, আমরা যদি বিদ্রোহ না করতাম 3 জনে মিলে, জিয়াউর রহমান, কর্নেল এম আর চৌধুরী, আমরা যদি বিদ্রোহের পরিকল্পনা না করতাম তাহলে শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করতে পারত না এবং স্বাধীন হতো না। 8ম বেঙ্গল রেজিমেন্টকে বাদ দিয়ে আমি আবার বলি, কোন ইতিহাস যদি লেখে এটা অন্যায় করা হবে। আপনারা আগামীতে মিট এন্ড গ্রিট করবেন না, আপনারা বলবেন রিইউনিয়ন অফ ইস্ট বেঙ্গল, দি পায়োনিয়ার্স। এটা নাম দিয়েছিল কে জানেন নাকি? আমরা পায়োনিয়ারের কাজ করছি। জঞ্জুয়া নিহত হলো, বাংলাদেশ স্বাধীন হলো, যুদ্ধ শুরু করলেন, আপনারাই যুদ্ধ শুরু করলেন। জিয়াউর রহমান এই যুদ্ধের নেতৃত্ব দিল, স্বাধীনতার নেতৃত্ব দিল, পরে সামরিক বাহিনীর নেতৃত্ব দিল, দেশের নেতৃত্ব দিল, দেশে একটা স্থিতিশীল অবস্থা ফিরিয়ে নিয়ে আসলো। তারপরে এরশাদ ষড়যন্ত্র করে বিদেশিদের সাহায্যে, আমি এটার উপর বই লিখতেছি, এরশাদ দি কিলার। এরশাদ হলো সমস্ত কিছুর মূলে, নষ্টের মূলে। এই লোকটা বাংলাদেশকেও ধ্বংস করে গেছে, নিজেও ধ্বংস হয়েছে, নিজের পরিবারকেও ধ্বংস করেছে এবং নিজের দলটাকেও 12টা বাজিয়ে চলে গেছে। আমি বহুদিন আগের থেকে বলছিলাম, মাইনাস এরশাদ নো জাতীয় পার্টি। জাতীয় পার্টি মানে এরশাদ, এরশাদ মানে জাতীয় পার্টি। ও থাকবে না আর এই পার্টি থাকবে না। এখন নাই দেখছেন, আগামী